নমস্কার। আমরা যখন ডেটা দেখি তখন শুধু সংখ্যা দেখি না, সংখ্যার পেছনে লুকিয়ে থাকা মানুষের গল্পগুলো খুঁজি। আজকের এই বিশ্লেষণে আমরা ডেটা আর পরিসংখ্যানের মধ্যে দিয়ে দেখব শাসনের ব্যবস্থাটা ঠিক কিভাবে চলে। আর এর জন্য আমরা বেছে নিয়েছি একটা নির্দিষ্ট কেন্দ্র, গোপীবল্লভপুরকে। চলুন গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। তো আমরা কথা বলছি বিধানসভা কেন্দ্র ২২১ গোপীবল্লভপুর নিয়ে। জায়গাটা পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চলের একটা অংশ। মানে একদিকে জঙ্গল আর অন্যদিকে নদী, এই নিয়েই এখানকার পরিচয়। দেখুন, এই ভৌগোলিক অবস্থানটা বোঝা খুব জরুরি, কারণ এখানকার মাটি এখানকার মানুষের জীবন আর রাজনীতিকে গড়ে তুলেছে। এখানকার জনসংখ্যার দিকে যদি তাকানো যায় তাহলে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার চোখে পড়ে। ২০১১ সালের জনগণনা অনুযায়ী এখানে ৩১% বেশি মানুষ তফসিলি জাতি আর প্রায় ২৩.৫% তফসিলি উপজাতিভুক্ত। সাঁওতাল, ভূমিজ, মাহাতোর মতো আদিবাসী সম্প্রদায়ের এক বড়সড় উপস্থিতি আছে। এই ডেমোগ্রাফিটা মাথায় রাখা খুব দরকার, কারণ এখানকার সামাজিক আর রাজনৈতিক সব হিসেব নিকেশ এর উপর অনেকটাই নির্ভর করে। কিন্তু মাটির বাস্তবতা, মানে গ্রাউন্ড রিয়ালিটি, বেশ কঠিন। গ্রামের রাস্তাগুলো এখনও কাঁচা, নদীর বাঁধগুলো দুর্বল হওয়ায় বন্যার ভয় লেগেই থাকে। শিল্পের অভাব, তাই এখানকার তরুণদের কাজের খোঁজে বাইরে চলে যেতে হয়। ১০০ দিনের কাজের মজুরি পেতে দেরি হয়, খাবারের দাম প্রায় ৯% বেড়েছে, আর বর্ডারের কাছের গ্রামগুলোতে বিদ্যুৎ বা ফোনের নেটওয়ার্কের অবস্থা তো আরও খারাপ। এই সব দীর্ঘদিনের সমস্যা নিয়েই এখানকার মানুষ লড়ছেন। আর এই কঠিন বাস্তবতার মধ্যেই আমরা প্রথম গুরুত্বপূর্ণ ডেটা সিগন্যালটা দেখতে পাই। ২০১৬ আর ২০২১-এর ভোটের ফলাফলের দিকে দেখুন। একটা বিরাট রাজনৈতিক ওলটপালট। ক্ষমতা দলের ভোট শেয়ার ৫৬% থেকে কমে ৫২-তে নেমেছে। অন্যদিকে প্রধান চ্যালেঞ্জারের ভোট মাত্র ১২% থেকে এক লাফে ৪০% ছাড়িয়ে গেছে। আর যে দল আগে ২ নম্বরে ছিল তাদের ভোট প্রায় নেই বললেই চলে। এটা কিন্তু ক্ষমতারদের প্রতি আস্থার সংকট আর একটা নতুন শক্তির উত্থানের স্পষ্ট ইঙ্গিত। তো এই সংখ্যাগুলোর পেছনের আবেগটা কি? ভোটারদের কথায় সরকারি চাকরির জন্য যে কাটমানির সংস্কৃতি তৈরি হয়েছে, সেটা তাদের সঙ্গে একটা বিশ্বাসঘাতকতার মতো। ব্যাপারটা শুধু টাকার নয়, এটা ভরসায় ভাঙন ধরিয়েছে। যখন সিস্টেমের ওপর থেকেই বিশ্বাসটা চলে যায়, তখন তার প্রভাব তো ভোটের বাক্সে পড়বেই। এই আস্থার সংকটের একটা মারাত্মক উদাহরণ হল শিক্ষক নিয়োগ দুর্নীতি। ভাবুন, যখন সুপ্রিম কোর্ট ২৫,৭৫৩টা চাকরি বাতিল করে দিল, তখন স্থানীয় বহু আদিবাসী ছেলেমেয়ের স্বপ্ন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। একটা বড়সড় প্রশাসনিক ব্যর্থতা কিভাবে হাজার হাজার পরিবারের ব্যক্তিগত ট্র্যাজেডিতে পরিণত হল, এই ক্ষোভটা কিন্তু খুব গভীর। এখন একটা বড় প্রশ্ন উঠে আসে, যখন একটা প্রধান দলের প্রায় ২৮% ভোট এক ধাক্কায় উধাও হয়ে যায়, তখন সেই ভোটগুলো যায় কোথায়? বামফ্রন্টের সমর্থনের এই ধসের ফলে একটা বিশাল অংশের ভোটার যেন রাজনৈতিকভাবে আশ্রয়হীন হয়ে পড়েছেন। এই ভোটাররাই এখন একটা নতুন রাজনৈতিক ঠিকানা খুঁজছেন, আর এটাই ভোটের ময়দানকে আরও বেশি অনিশ্চিত করে তুলেছে। এই যে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, তার মধ্যে যে কথাবার্তা হচ্ছে তার মান কেমন? দেখুন, আমাদের গণতন্ত্রে জনসমক্ষে কথা বলার একটা বিরাট দায়িত্ব থাকে। প্রত্যেকটা কথার সঙ্গে নাগরিকের মর্যাদা আর নেতার দায়বদ্ধতার প্রশ্নটা জড়িয়ে থাকা উচিত। আলোচনা যখন শুধু একে অপরকে দোষারোপ করার মধ্যে আটকে যায়, তখন কিন্তু আসল সমস্যাগুলো হারিয়ে যায় আর নাগরিকের মর্যাদা ক্ষুণ্ণ হয়। এই দোষারোপের রাজনীতির বাইরে গিয়ে যদি আমরা জনকল্যাণমূলক প্রকল্পগুলোর দিকে তাকাই, তাহলে একটা অদ্ভুত ছবি দেখা যায়। একদিকে যেমন কিছু সাফল্য আছে, ধরুন নতুন একটা ৩০ বেডের হাসপাতাল হয়েছে বা আদিবাসীদের জন্য পেনশন চালু হয়েছে, কিন্তু ঠিক তার উল্টো পিঠেই রয়েছে বিরাট ব্যর্থতা। ১০০ কোটি টাকার বেশি রেশনের চাল নিয়ে দুর্নীতি বা কৃষকদের ফসলের ন্যায্য দাম না পাওয়া। এর ফলে কি হচ্ছে? একদিকে কিছু কাজের জন্য সরকার কৃতিত্ব পাচ্ছে, আবার অন্যদিকে বড় দুর্নীতির জন্য মানুষের মধ্যে ক্ষোভও জমছে। পরিকাঠামো উন্নয়নের গতিটাও ঠিক একই রকম। কয়েক দশক ধরে মানুষ ৭০টা কাঠের নড়বড়ে সেতুর ওপর নির্ভরশীল ছিলেন। সম্প্রতি সেগুলোকে মোটর চলার মতো করা হয়েছে, যা অবশ্যই একটা উন্নতি। কিন্তু বড় প্রতিশ্রুতিগুলো, যেমন পাকা রাস্তা বা মজবুত বন্যা আটকানোর বাঁধ, বেশিরভাগই এখনও হয়নি। সিস্টেমটা যেন ঠিক ততটুকুই দিচ্ছে যাতে মানুষের আশাটা টিকে থাকে,
কিন্তু মূল সমস্যার সমাধান হচ্ছে না। আর এই সব কিছুর সাথে যুক্ত হয়েছে আইন শৃঙ্খলার প্রশ্নটা। নির্বাচনের পরের হিংসা আর নিরাপত্তাহীনতার যে অনুভূতি, সেটা সমাজের বিশ্বাসের ভিতটাকেই নাড়িয়ে দেয়। যখন মানুষ নিজের এলাকাতেই সুরক্ষিত বোধ করে না, তখন প্রশাসনের উপর ভরসাটা থাকে কি করে? এটা আর শুধু রাজনৈতিক বিষয় থাকে না, এটা সামাজিক স্থিতিশীলতার প্রশ্ন হয়ে দাঁড়ায়। এই সব মিলিয়ে তৈরি হয় অ্যান্টি ইনকামবেন্সি। সোজা কথায় ক্ষমতাসীন দলের ওপর থেকে মানুষের ভরসা উঠে যাওয়া আর তাদের বিরুদ্ধে ভোট দেওয়ার একটা প্রবণতা। গোপীবল্লভপুরে এই প্রবণতা আরও দ্রুত বেড়েছে, কারণ একটা বড় রাজনৈতিক মেরুকরণ হয়েছে। ডেটা পরিষ্কার দেখাচ্ছে যে প্রত্যেক নির্বাচনেই ক্ষমতাসীনদের সমর্থন কমছে। সুতরাং এখানকার মূল সুরটা হল প্রতিষ্ঠান বিরোধিতা। আচ্ছা, এই একই চিত্র কি আমরা অন্য রাজ্যেও দেখেছি? হ্যাঁ, দেখেছি। 2018 সালে ত্রিপুরায় দেখুন, আদিবাসীদের ক্ষোভকে কেন্দ্র করে একটা টার্গেটেড ক্যাম্পেইন করে দীর্ঘদিনের সরকারকে হারানো হয়েছিল। আবার 2021-এ আসামে জনকল্যাণ আর সাংস্কৃতিক পরিচয়, এই দুটোকে মিশিয়ে সমর্থনকে আরও মজবুত করা হয়েছিল। এই উদাহরণগুলো থেকে একটা জিনিস পরিষ্কার: ভোটারদের অসন্তোষকে ভোটে পরিণত করতে একটা নির্দিষ্ট কৌশল লাগে। তাহলে এর মোকাবেলা করার কৌশল কি হতে পারে? এখানে একটা সম্ভাব্য ব্লুপ্রিন্ট বা কাঠামোর প্রস্তাব করা হচ্ছে, যার নাম চতুর্মুখ মতবাদ। এর 4টে স্তম্ভ। প্রথমত, আগ্রাসন, মানে দায়বদ্ধতার প্রশ্নে কোনো আপোষ নয়। দ্বিতীয়ত, স্থিতিশীলতা, অর্থাৎ ধারাবাহিকতার আশ্বাস। তৃতীয়ত, উদ্ভাবন, মানে নতুন সমাধানের খোঁজ। আর চতুর্থত, সুরক্ষা, একটা সামাজিক নিরাপত্তা। এই 4টে দিকই ভোটারদের মূল উদ্বেগগুলোকে সরাসরি অ্যাড্রেস করার জন্য ডিজাইন করা হয়েছে। এবার দেখি এই মতবাদকে বাস্তবে কিভাবে প্রয়োগ করা যেতে পারে। আগ্রাসন মানে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মতো দুর্নীতি আর আইনশৃঙ্খলার ব্যর্থতাকে সামনে নিয়ে আসা। স্থিতিশীলতা মানে ভালো জনকল্যাণমূলক প্রকল্পগুলো চালু রাখার আর স্থিতিশীল শাসনের প্রতিশ্রুতি দেওয়া। উদ্ভাবন মানে অ্যাপ ভিত্তিক অভিযোগ জানানোর ব্যবস্থা বা স্মার্ট ক্লাসের মতো নতুন কিছু নিয়ে আসা। আর সুরক্ষার মাধ্যমে আদিবাসীদের জমির অধিকার, ফসলের বীমা আর নারী সুরক্ষার গ্যারেন্টি দেওয়া। প্রত্যেকটা স্তম্ভই আসলে বিশ্বাস তৈরির একটা ধাপ। দেখুন, শুধু মুখের কথা নয়, এর জন্য একটা কংক্রিট বাজেটও দরকার। যেমন ধরুন, 120 কোটি টাকার একটা বাজেট, যা দিয়ে 200 কিলোমিটার গ্রামীণ রাস্তা পাকা করা হবে আর 25টা স্টিলের ব্রিজ তৈরি হবে। এর ফলে কি হবে? প্রায় 50,000 কৃষক সরাসরি বাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন। এইভাবে উন্নয়নের প্রতিশ্রুতিকে বাস্তব আর পরিমাপযোগ্য করে তুলতে হয়। আর একটা উদাহরণ দিই, সুবর্ণরেখা নদীর বাঁধগুলোকে মজবুত করার জন্য 50 কোটি টাকার একটা বাজেট। এর লক্ষ্য হল প্রতি বছর প্রায় 15,000 হেক্টর চাষের জমিকে বন্যার হাত থেকে বাঁচানো। এটা সরাসরি এখানকার একটা মূল সমস্যা, বন্যা, এবং কৃষকদের জীবন জীবিকার ওপর তার যে প্রভাব, সেটাকে কেন্দ্র করে তৈরি করা একটা সমাধান। এবং তৃতীয়ত, স্বাস্থ্য। গোপীবল্লভপুর হাসপাতালকে 30 বেড থেকে বাড়িয়ে 100 বেডের করার প্রস্তাব, যেখানে একটা নতুন আইসিইউও থাকবে। এর ফলে প্রায় 2 লক্ষ মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন। একেই বলে গভর্নেন্স রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যা মানুষের জীবনের মান দিয়ে মাপা হয়। আধুনিক রাজনীতিতে ডেটার ব্যবহার বাড়ছে, কিন্তু এর সঙ্গে মর্যাদার প্রশ্নটা ওতপ্রোতভাবে জড়িত। ভারতের নতুন ডিপিডিপি আইন অনুযায়ী যে কোনো নাগরিকের ডেটা ব্যবহার করতে হলে তার স্পষ্ট সম্মতি নিতে হবে এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে তা জানাতে হবে। এটা শুধু একটা আইন নয়, এটা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা তৈরির একটা ভিত্তি। কার্যকরী শাসনের শেষ ধাপটা হল স্থানীয় প্রকল্পগুলোকে বড় জাতীয় নীতির সঙ্গে জুড়ে দেওয়া। যেমন ধরুন, গ্রামের রাস্তা তৈরির প্রকল্পকে কেন্দ্রের ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের সঙ্গে যুক্ত করা, বা পানীয় জলের উদ্যোগকে জল জীবন মিশনের সঙ্গে মেলানো। এভাবেই নীতির সুফল একেবারে শেষ মানুষটার কাছে পৌঁছানো সম্ভব হয়। সব শেষে এই সংখ্যাটার দিকে একবার তাকান, 87.92%। 2021 সালের নির্বাচনে এটাই ছিল এখানকার ভোটারদের উপস্থিতির হার।
এই বিপুল ভোটদান একটাই জিনিস প্রমাণ করে, এখানকার মানুষ অত্যন্ত সচেতন এবং তারা হিসেব চান, দায়বদ্ধতা চান। এটা একটা চূড়ান্ত সতর্কবার্তা। এই ভোটারদের হালকাভাবে নেয়ার কোনো প্রশ্নই ওঠে না, তারা ফলাফল দেখতে চান। তাহলে শেষ প্রশ্নটা হলো, যখন ভোট দেওয়া হয় সেটা কি একটা প্রক্রিয়ার সমাপ্তি নাকি সুশাসনের একটা নতুন চুক্তির সূচনা? আমাদের এমন একটা রাজনীতির কথা ভাবতে হবে যেখানে নির্বাচন হবে গভর্নেন্স ব্লুপ্রিন্টের এক কঠোর প্রতিযোগিতা, যেখানে ডেটা আর মর্যাদা হাতে হাত রেখে চলবে। যদি কেউ একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং তার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সঙ্গে mgr@blueprintstrategies.ai তে যোগাযোগ করা যেতে পারে, বা 08042041602 নম্বরে ফোন করা যেতে পারে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।